সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আসো সকলে ভালো আছো, সুস্থ আছো। বঙ্গাইগাঁও জেলার থেকে আমি মাম্পি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে দীপাবলি তোমাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো আমার বাড়ির সকালের সব কাজ হয়ে গেছে, আমি এখন মন্দিরে যাব। তো চলো রেডি সেডি হয়ে আবারও দেখা হবে। আমি কিন্তু ঝটপট করে রেডি হয়ে নিলাম, শাড়িটাও পরে নিলাম। আর আমরা যাওয়ার সময় কিন্তু গাড়ি দিয়ে যাব। একটা ভাই আছে, ও দিয়ে আসবে। আর আসার সময় আমরা খোলা বাসেই চলে আসবো। আর ওইদিকে দিদা বলেছিল দিদাকে নিয়ে যেতে, কেননা দিদা যেতে চেয়েছিল অনেক দিন থেকে, যেতেই পারে নাই। তার জন্য তো দেখো আমরা উঠে পড়েছি, এখন আমরা যাবো মামা বাড়ি। তারপর দিদাকে নিয়ে সোজা মন্দিরে চলে যাব। তো দেখো আমি মামা বাড়ি চলে আসলাম। দিদাকে বলেছিলাম যে তুমি রেডি হয়ে থেকো, কিন্তু দিদা হয়তো সময় পায় নাই। আজকে যেহেতু দীপাবলির দিন, সারাদিন অনেক কাজ থাকে, তাই না? তো দিদা রেডি হচ্ছে, বেশি সময় লাগবে না। দিদা অল্প বয়স্ক লোক, তো বয়স্ক মানুষের তো বুঝতেই পারছো বেশি সময় লাগে না। আর এদিকে দেখো মামি রান্না করছে, এদিকে একটা মামার ছেলে ছিল, তো ও আমাকে একটু হাই করে দিল। আর এদিকে দেখো আমিও ঝটপট করে রেডি হয়ে দিদাকে রেডি করিয়ে, বোনকে রেডি করিয়ে কিন্তু আমরা কিন্তু চলে আসলাম গাড়িতে। তো দেখো ওঠার পর এটা আমাদের ব্রহ্মপুত্র নদী, আসামের ব্রহ্মপুত্র নদী, খুব সুন্দর লাগে। আমি মাঝে মাঝে ঘুরতে আসি, আমাদের বাড়ির থেকে 10 টাকা ভাড়া, বেশি দূর না, তবে কিন্তু বহুত ভালো লাগে। তোমরা হয়তো নাম শুনেছ, আর অনেকে হয়তো এসেওছো, ঘুরেছো, তাই না? তো দেখো কত ভিড় জমেছে, অনেক লোকজন এসেছে। এই মন্দিরটা খুবই জাগ্রত, জাগ্রত কালেমা, সবাই আসে। আমার দুইবার এমন বিপদ হয়েছিল, অনেক বড় বিপদ হয়েছিল। আমার ছেলে বড় অ্যাক্সিডেন্ট হয়ে মাথায় একদম এতটাই ব্যথা পেয়েছিল, বাঁচার কোনো কথাই ছিল না। ওর তখন 9 মাস ছিল। তো ও এখানে মানাচানা করার পর কিন্তু ভালো হয়েছে। দেখো তখন ছিল 9 মাস, আর এখন ওর 9 বছর। তো অনেক বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মার আশীর্বাদেও ভালো আছে, সুস্থ আছে। তো আমি মাঝে মাঝে আসি, আর দীপাবলির দিনও আসলাম। এসে আমি ভাবলাম মাকে একটু পুজো করে যাই। তো এখানে এসে দেখছি যে মাকে নিয়ে আসবে, কিন্তু মাকে আমরা দেখতে পারবো না। আর মাকে দেখতে দেখতে সেই রাত্রি হয়ে যাবে। আমরা পূজা করে, ধাপেই পুজো করেই কিন্তু আমরা চলে যাব বাড়ি। গিয়ে তো আবার চাকি লাগাতে হবে, তার জন্য দেখো কত পরিমাণ লোকজন হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে কিন্তু অনেক লোকজন আসে, আর পরিবেশটা এত ভালো, কি আর বলবো, এতই ভালো লোকজন, খুব ভালো, খুব ভালো। তো এখানে এসে আমি প্রথমে ফলগুলো ধুয়ে নিচ্ছি, কেননা ঝটপট করে আসার সময় ফল নিয়ে এসেছি। তো হাজব্যান্ডও, বুঝতেই পারছো, ছেলেদের দীপাবলি মানে খুবই আনন্দ, ওরা খুবই আনন্দ করে, তাই না? তো আমি অত একটা ওদেরকে প্রেশার দিই নাই, যেহেতু ওরা দীপাবলিটা আমি জানি যে ছেলেদের জন্য খুবই এনজয়ের দিন, খুব স্পেশাল, তাই তো। তো তার জন্য কিন্তু আমি ওদেরকে প্রেশার দিই না যে না, ঘুর, আনন্দ করো, ফুর্তি করো। তো তবুও কিন্তু আমাকে নিয়ে আসছে আমার হাজব্যান্ড। আমার এটা ভালো লাগছে যে আমি আগে বলে রেখেছিলাম যে আমাকে নিয়ে যাবে, কিন্তু তো হাজব্যান্ড কিন্তু আমাকে নিয়ে আসছে। এটাই বেশি ভালো লাগছে যে এত ব্যস্ততার মাঝেও যে আমাকে নিয়ে এসেছে, আমি খুবই খুশি। তো এখানে ফলগুলো ধুয়ে নিলাম। আর যেহেতু আমার থেকে ফলের ওজন বেশি হয়ে গেছে, অল্প ফল দেখা গেলেও ফলের সাইজগুলো কিন্তু অনেকটাই বড় ছিল। তো আমার থেকে ফলের ওজন অনেকটাই বেশি হয়ে গেছিলো, তাই উপায় বুদ্ধি না পেয়ে সেখানে ভালো করে ধুতে পারি নাই। তো এখানে এনে টেবিলে রেখে ভালো করে আমি ধুয়ে নিলাম। তারপর কিন্তু আমি এই ফলগুলো সব গুছিয়ে গাছিয়ে নেবো। আর দেখো আমার দিদাকে রেখে গিয়েছিলাম এখানে সব কিছু গোছানোর জন্য, আর দিদা গোছাচ্ছে। তো আমি এখানে ফলগুলো নিয়ে এসেছি। আর এদিকে কিন্তু চাকিগুলো ভালো করে আমি তেল দিয়ে সব কিছু মিলিয়ে নিলাম। আর এখানে এই যে পুজো, সবাই কিন্তু পুজো ধাপেই করছে। আর এই সাইডে আর একটা মন্দিরের, যেখানে বলি হয়, যেখানে ছাগল বা পাঠা বলি দেয়, তো সেখানে কিন্তু সবাই করছে আর কি, পুজো করছে। আর আমি এখানেই করলাম, যেহেতু আমাকে একটু একটু দেখা যাচ্ছে অনেকটাই ভিড়। আর ঠাকুরও নিয়ে আসলো ভিতরে, মন্দিরের ভিতরে ঢোকাবে ঠিকই, কিন্তু সেখানে এখন যেতে দিবে না, সব ধাপেই পুজো করতে হবে। তো মার মুখটা আমি ভালো করে দেখতেই পারলাম না, মুখটা ঢাকা ছিল। এখান থেকে প্রণাম করে নিয়েছি, মা সব জায়গায় আছে, তাই না? তো এখানে আমার চাটি ধরা, চাটিটা লাগাতে অনেকটা দেরি হচ্ছে। সব ঠেলা হেঁচা করে করে একটু দিতে হয়, আগুনের ব্যাপার আছে, তাই না? যদি কাপড়ে লেগে যায় তাহলেই কিন্তু সর্বনাশ হয়ে যাবে, তাই না? তো একটু দেখে শুনে কাজ করতে হবে। তো দেখো অনেক কষ্টের পর আমি চাকি লাগিয়ে দিয়েছি, সেখানে লাগিয়ে মাকে পুজো দিয়ে তারপর এই দেখো যেখানে পাঠা বলি হবে সেখানেও কিন্তু আমি একটু মাকে চাকি দেখিয়ে নিলাম, একটু প্রণাম করে নিলাম। আর এখানে সবাই করছে, যার যেখানে ভালো লাগে সেখানে করছে, কেউ এখানেও
এখানেও দিচ্ছে, কেউ ওখানেও দিচ্ছে। তবে মার মন্দিরের ভিতরে কিন্তু কাউকে যেতে দিচ্ছে না আর কি। আর একবার এই মন্দিরে না চুরি হয়েছিল, তো তার জন্য কিন্তু সেখানে মানে ক্যামেরা দেখানো বা কি তার জন্য বন্ধ করে দিয়েছে, সেখানে লিখে দিয়েছে। তো সেখানে ভালো করে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, আর মার মুখ যেহেতু খুলে নেই তার জন্য কিন্তু আমি দেখাতে পারি না। আমার পূজা সম্পূর্ণ হলো। তো এখানে দেখো কত সুন্দর করে একটা মানে ফটো ওঠার জায়গা বানিয়ে দিয়েছে। আসলে এটা কিন্তু ফটো ওঠার জায়গা না, এখানে কিন্তু জুবিন গার্গ দাদাভাইকে রাখবে, হয়তো অনেক সময়ের অভাবে রাখতে পারেনি, অনেক খরচ তরচ থাকে দীপাবলি দিন, তার জন্য কিন্তু রাত্রে হয়তো লাগাবে। তো তারপরে আমরা সোজা চলে আসলাম মেলাতে। আর মেলাতে এসে দেখো খুবই ভালো লাগলো, খুবই আনন্দ লাগলো। আমি কিন্তু তবে কিছুই কিনি না, কেননা আমার অনেক বস্তু আছে জানো তো, সাজা কাজা কাপড় চোপড়। আর আমি বেশিরভাগ কিন্তু সাজতে ভালোবাসি, কাপড় চোপড় আর ওই জুয়েলারি আর কি, কিনা জুয়েলারি, সোনা না কিন্তু। তবে এইটুকু হলে আমি খুশি। আমি এই দুই বস্তু আমি খুব ভালোবাসি আর কি, ভালো লাগে আমার। তাছাড়া আমার অন্য কিছু মানে অত একটুই নাই আর কি। তো তারপর আমরা সবাই চলে আসলাম, একটু মেলায় ঘোরাঘুরি করছে। আমি তো কিছু কিনবই না, আর ছেলে কি কান্না করছে কি কিনবে সেটা ওকে মানে ও বলে তারপরে কিনে দেখা যাবে। তো এখানে ঠাকুরের বস্তু ছিল, সেখান থেকে কিন্তু আমি মা লক্ষ্মীর জন্য একটা মানে ওই যে কী বলে আর কি, গাছকৌটোর মতো লক্ষ্মীর যে সাথে থাকে সেটা আমি কিনে নিয়েছি। আর এদিকে জুবিনদার ফটো দেখেছি, আর কোথায় যাবে সেই ফটোটা আমি নিয়ে নিয়েছি। তো তারপরে ওখানে একটু পালনাম হচ্ছিলো, সেটাও দেখে আসলাম। আর দেখো এখন আমরা বাড়ি চলে যাব, অনেকটাই দেরি হয়ে গেছে, 4টা বেজে গেছে, বাড়ি গিয়ে আবার কাজ করতে হবে তাই না। তো তারপরে আমরা বাসে উঠে বললাম, দেখো আমি বললাম না যে যাওয়ার সময় গাড়ি দিয়ে যাবো, আসার সময় বাস দিয়ে আসবো। তো আমরা বাস দিয়ে চলে আসলাম। আর এই দেখো আবারও আমরা ব্রহ্মপুত্র নদীটা পেয়ে গেলাম। আর ব্রহ্মপুত্র নদী মানে আনন্দ খুশি, খুবই ভালো লাগে। একদিন ঘুরতে আসবো, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এমনি আমি আসি, অত আশা হয় না এখন। তো বাড়িতে চটপট করে দেখো চলে আসলাম আমরা, এসে বোমের দোকানে চলে আসলাম। ভাই বোমের দোকান দিয়েছে, সেখান থেকে ভাবলাম যে বোম সোম নিয়েই যে একবারে। তো বাড়িতে আস্তে আস্তেই 5টাই বেজে গেল। তো ঝটপট করে ছেলেকে বললাম যে তুমি আর কি ঝটপট করে চাকিগুলো ভালো করে মুছে একটু তেল দিয়ে দাও, আমি সবগুলো গুছিয়ে নিই। আর আজকে আমি রঙ্গোলি কিছুই আঁকাতে পারলাম না, যেহেতু সারাদিন মন্দিরেই ছিলাম, তো তার জন্য কিন্তু আমি কিছু আঁকাতেই পারিনি। তো কি করব, যে ফুল ছিল, তো সেই ফুলগুলোই কিন্তু আমি খুব সুন্দর করে ঠাকুরের আসনে রেখে সাজিয়ে দিলাম একটু শেফালি ফুল দিয়ে। তো সেখানে সাজিয়ে সেখানে কিন্তু আমি চাকিগুলো লাগিয়ে নেব। আর এই সাইডে জুবিন গার্গ দাদা ভাইয়েরও কিন্তু আমি ফটো নিয়ে এসেছি, যে সেই ফটোটাই কিন্তু আমি একটা চাকি দেখাবো। কেননা দাদা ভাই অমর, আর দাদা ভাইয়ের মতো কেউ কখনো হয়েও নাই, আর কেউ কখনো হতেও পারবো না তাই না। আর দাদা ভাই সত্যি পূর্ণ আত্মা, সত্যি মহান দাদা ভাই অমর। তো অমর মানে অমর হওয়ার জন্য কত কষ্ট করতে হয় তাই না, পুণ্যাত্মা হতে হয়, অনেক কষ্ট করতে হয়। দাদা ভাই আমি অনেক ভিডিওতে দেখেছি, অনেক কষ্ট করেছে। সত্যি ভালো মানুষের না এই দুনিয়াতে না থাকার জায়গা হয় না। এই পৃথিবী যেন অনেক মানে মানে কষ্ট পায় ভালো মানুষকে থাকতে দেওয়ার জন্য। আর ভালো মানুষ না অল্পতে অনেক খুশি হয়, অনেক মানে আনন্দ পায়, কিন্তু সেই অল্পটুকু কিন্তু তাদের জুটে না কপালে। সারা জীবন তারা মনের মাঝে একটা কষ্ট নিয়ে কিন্তু কাটিয়ে দেয় তাই না। আমরা কখনোই মানে বুঝতে পারি না যে তার মনের ভিতরে কত কষ্ট বা কী, আমরা কখনো বোঝার চেষ্টাই করি না। দাদাভাই মরে যাওয়ার পরে সবাই কান্নাকাটি করছি আমরা তাই না, কিন্তু আসলে জুবিন গার্গ দাদাভাইকে আমি কিন্তু সামনের থেকে আজ পর্যন্ত দেখি নাই। কিন্তু ফটোতে দেখেছি, গান শুনেছি, কিন্তু দেখতে পাই আসামে যেহেতু থাকি আমি, তথাপি আমি জুবিন দাদাভাইকে কিন্তু কখনোই কিন্তু দেখতে পারি নাই। তবুও আমার তার প্রতি এত ভালোবাসা, কারণ সে সবাইকে ভালোবাসছিল, সে নিজের জীবন দিয়েও সবার জন্য করে গেছে। আর সে যে অন্যের চোখের জল দেখে কান্না করতে পারে, যে অন্যের বিপদে পাশে থাকতে পারে, তার মতো মহান তার কেউই হয় না। এটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণই বলে গেছে। তার মন একদম স্বচ্ছ আয়নার মতো তাই না। তো তার থেকে মহান কেউ হতে পারে না। তো দাদাভাইকে আমি অনেকই ভালোবাসি, আমি না দেখলেও তার প্রতি আমার অনেক মায়া। আর একটা হাসির ফটো নিয়ে এসেছি দাদাভাইয়ের, পজিটিভ হাসবে, আমাদেরকে আশীর্বাদ করবে তাই না, খুবই ভালো লাগবে। তো এখানে দেখো সবার পূজা করা হয়ে গেল, ঠাকুরকেও দিয়ে দিলাম, জুবিন দাদাভাইকেও দিয়ে দিলাম। তো তারপরে ঝটপট করে চলে আসলাম বাইরে এসে মা তুলসীকে দেখাবো, ওদিকে শিব বাবার ত্রিশূল আছে সেটা দেখাবো, আমিও দেখিয়ে নিলাম। আর ছেলেকেও কিন্তু বললাম বাবা একটু দেখিয়ে দাও। আর এদিকে আমার ঠাম্মা মারা গেছে, দাদু মারা গেছে, আমার বাবাও মারা গেছে। তো তারা যেন স্বর্গবাসী হয়, তো আজকের দিনে তো প্রদীপ দেখাতে হয়, বংশের প্রদীপ দেখাতে হয়। আমি কিন্তু প্রতি বছরই দেখাই, তো সেই প্রদীপগুলো আমি দেখিয়ে নেব। আর এদিকে ছেলেকেও বলছি আর কি নিয়মকানুন, ওকেও শিখাচ্ছি। ছেলে হলে কি হবে, সব কিছুই শিখতে হয় তাই না। আর তার মাঝখানে আমার ছেলেটা অনেকই দুষ্ট, আমি অনেক কিছু ওকে শিখাই, তবুও অনেক দুষ্টামি করে। অনেক লোকজন বলে ভাবে যে আমি হয়তো ওকে কিছুই শিখাই না, বা অনেক কিছু ভাবে, কিন্তু না, আমি ওকে সব কিছুই শিখাই। কিন্তু ছেলে বাচ্চা তো অল্প দুষ্টমি করবে, বড় হলেই না ঠিক হয়ে যাবে, বড়
হলে যখন বুঝবে তখন ঠিক হয়ে যাবে। তবে আমার থেকে কিন্তু আমি ওকে সব কিছু শেখানোর অনেকই চেষ্টা করি। আর এদিকে দেখো আমি বাবা ঠাম্মা দাদুর নামে দিয়ে দিলাম, কারণ পূর্বপুরুষের আশীর্বাদ কিন্তু অনেক দরকার আমাদের। পূর্বপুরুষের আশীর্বাদ ছাড়া কিন্তু আমরা জীবনে চলতে পারবো না, এটা তো আমরা সবাই জানি। আর আমাদের কিন্তু তাদেরকে ভালোবেসে বংশের প্রদীপটা বছরের দীপাবলির একদিন কিন্তু আমাদের দেওয়া কিন্তু খুবই দরকার, তাই না? আর আমরা সবাই করিও সেটা, সবাই দিও। তো এদিকে হয়ে গেল আমার সব কিছু দেয়া। আর এদিকে আমি এখন চাকিগুলো লাগিয়ে দেবো, সারা ঘরে লাগিয়ে দিচ্ছি। আর অমাবস্যার রাত তো খুবই ভালো লাগে, কেননা অন্ধকার রাত থাকে, চারোদিকে অন্ধকার আর অন্ধকার, খুবই ভালো লাগে। আর চাকি লাগালে না প্রহর হয়ে যায়, খুব সুন্দর লাগে। তবে হ্যাঁ, আমার একটা ভাই ছিল, হাজব্যান্ড বলেছিল যে একটা কলা গাছ এনে দিতে। তো কলা গাছ ও সকালেই এনে দিয়ে গেছে, কিন্তু কি করবো বলো তো, সারাদিন আমি মন্দিরে থেকে আসলাম, তো আসার পর 5টা 6টা বেজে গেল, কোন সাইডে করবো কোন দিয়ে করবো বুঝতে পারি না। তো সেটা কিন্তু আমার লাগানো হলো না, তো এইভাবে আমি দেখিয়ে দিলাম। তো তারপর আমি চলে আসলাম বাবার বাড়ি, কেননা আজকে তো ছেলেদেরকে পাত্তাই পাওয়া যাবে না। ভাই হাজব্যান্ড সবাই মিলে কিন্তু ওরা বোমের দোকান দিয়েছে, সেখানে আছে। আর একটা ভাই আছে, ও আছে, তো সবাই মিলে সেখানে আছে। তো আমি একা একা কী করবো, তাই ভাবলাম আজকে রাতটা বাপের বাড়ি থাকি, যেহেতু বাবার বাড়ির সামনেই, তো ভালোও লাগে, ভাই বউ আছে এখানে। তো এসেই ভাবলাম একটু বোম ফুটাই, আনন্দ করি সবাই মিলে। তো এখানে এসে কিন্তু আমি বোম লাগিয়ে দিচ্ছি, কিন্তু আমার কি কপাল, আমি তো বোম দেখি এত ভয় পাই, এত পরিমাণ ভয় পাই বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। বোম লাগিয়ে একদম দৌড়াই দৌড়াই, তো এইভাবে কিন্তু আমি লাগাতেই পারছি না, তোমরা দেখেই বুঝতে পারছো। মানে আমি লাগাবো দৌড়াবো, লাগাবো দৌড়াবো, এরকমই করতে থাকি। তবে কি করব, আরও ভয় লাগে যখন, বলা যায় না, না ছিটে আসে, দেখো কীভাবে ছিটে ছিটে উপর দিয়ে উঠে আসে। আমার তো একবার মাথায় লেগে গেছিলো, অনেকটাই ভয় পেয়ে গেছিলাম যে না কি হয়ে যায়। বোমের থেকে সবসময় আমি সাবধান থাকি, কেননা আমার অনেকটাই ভয় লাগে। তো তারপর ভাই বউ বোম লাগিয়ে দিল, ও দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম বোমগুলো ফুটে যায়। আর আমি বুঝতে পারি না যে আমার বোমগুলো কেন ফুটছে না। তো তারপরে ঘূর্ণি বোমও দেখো লাগিয়ে দিলাম, একটু ওই করছি। তো আমি অনেকটাই ভয় পাই, পিছাতে 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 অনেকটাই কিন্তু দেখো পিছিয়েই যাই। তো কিন্তু তথাপিও এরকম করতে করতে কি হলো, আমার হঠাৎ করে পিছন থেকে কিভাবে আগুন লাগলো আমি কিন্তু বুঝতেই পারলাম না, অনেকটাই আগুন লেগে গেছে, আমি বুঝতেই পারছি না এত পিছের সাইডে এত কেন গরম লাগছে। আমি বলছি আচ্ছা আমার পিছে এত কেন গরম লাগছে। এরকম করতে করতে আমি ভাবলাম আগুন ধরেছে নাকি। তো তারপরে কিন্তু আমি হাজব্যান্ডকে বললাম যে দেখো তো আমার পিছে আগুন লাগছে নাকি। তো দেখে আমার ব্লাউজ পুড়ে গেছে, শাড়ি পুড়ে গেছে, অনেক দূর আগুন উঠে গেছে। কিন্তু কি কপাল, কি ভাগ্য, ওই যে মা কালীকে সারাদিন পুজো দিয়ে আসলাম, মা আমাকে রক্ষা করেছে। আর জুবিন দাদাভাইকেও তো আমি চাকি দেখালাম, বংশের প্রদীপ, সবাই আমাকে কিন্তু বাঁচিয়ে দিয়েছে, আমার পূর্বপুরুষরা আমাকে বাঁচিয়ে দিয়েছে। যেভাবে আগুন ধরেছিল আমার কোনোই ক্ষতি হয় নাই, আমার শাড়ি পুড়েছে, ব্লাউজ পুড়ে গেছে, পিঠে একদম মানে কি বলবার, অনেক অনেক আগুন ধরেছিল। কিন্তু সবাই মানে চিল্লাচিল্লি কান্নাকাটি সবার লেগে গেছিলো যে কি না কি হয়। তো দেখো এত সুন্দর শাড়ি ব্লাউজ সব আমার পুড়ে শেষ হয়ে গেছে, এই শাড়ি তার পরতেই পারিনি আমি, আর পরতে পারবো না, সঙ্গে সঙ্গে কিন্তু আমি খুলে ফেলেছি। মা তো দেখেই ভয়। আর ভাগ্য ভালো যে সবাই পাশে ছিল, সাথে ছিল, যদি হঠাৎ করে আমার বাড়িতে যদি এই ঘটনা ঘটতো তো আজকে কি না কি হয়ে যেত। সবই মার কৃপা, মা সবসময় আছে, সবসময় বিপদে মা থাকবেই সন্তানের, তাই না? তো এখানে দেখো সবাই খুব আনন্দ করলাম, লাস্টে আসছে ভাই আর ভাই বউ ফোটাতে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে সবাই